অ্যাংলো স্যাক্সন যুগ থেকে কিছু প্রশ্ন করছি, যে পারবে উত্তর দেবে। অ্যাংলো স্যাক্সন যুগ থেকে কিছু প্রশ্ন করছি, যে পারবে উত্তর দেবে। অ্যাংলো স্যাক্সন যুগ থেকে কিছু প্রশ্ন করছি, যে পারবে উত্তর দেবে। অ্যাংলো স্যাক্সন যুগে এরা অ্যাংলো জাতীয় স্যাক্সন এরা কি জাতি ছিল? জার্মান জাতি, টিউটনিক জাতীয় বলা হয়। কি বলা হয়? টিউটনিক জাতীয় বলা হয়। অ্যাংলো স্যাক্সন যুগ আমরা যখন পড়ি, এখানে একটা মহাকাব্যের কথা পাই, নাম কি? বিউল্পে কটা লাইন আছে? বিউল্প দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে দুটি রাক্ষসের সাথে লড়াই হচ্ছে, কি কি? গ্রিন্ডল এবং মেরিউল। মেরিউল। দ্বিতীয় খণ্ডে কার সাথে লড়াই হচ্ছে? হোয়াইট ড্রাগনের সাথে। বিউল পড়তে গিয়ে, অ্যাংলো স্যাক্সন যুগ পড়তে গেলে আমরা ফেট বলে একটা কথা পাই। ফেটকে অ্যাংলো স্যাক্সন যুগে কি বলা হতো? ওয়ার্ড। WYRD নাকি? ওকে, আচ্ছা। অ্যাংলো স্যাক্সন যুগে বিভিন্ন ধরনের বীরত্বপূর্ণ কবিতা লেখা হয়েছে, যেটার পোশাকি নাম হলো হিরোইক পোয়েমস। এই হিরোইক পোয়েমসগুলো কি কি? ব্যাটল অফ বুনানবার্গ। বলো বলো। ব্যাটল অফ বুনানবার্গ, ব্যাটল অফ ফাইট এট ভিন্সবার্গ, ব্যাটল অফ মেলডন, উইটসিথ, বিউল, ওয়ালজিও। অলরাইট, এই সমস্ত। আচ্ছা, এই যুগে অনেক দুঃখের কবিতাও লেখা হয়েছিল, যেটার পোশাকি নাম এলিজি। অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা এলিজির নাম বলো। দ্য রুইন, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, সিফারার, দ্য ওয়ান্ডারার, উলফ অ্যান্ড এডওয়াচার। অ্যাংলো স্যাক্সন যুগে কোন এলিজির মধ্যে ত্রিকোণ প্রেমের গল্প পাওয়া যায়? উলফ অ্যান্ড এডওয়াচার। উলফ অ্যান্ড এডওয়াচারের মধ্যে। ক্লিয়ার? অ্যাংলো স্যাক্সন যুগের এমন একটা এলিজি বলো, যেটা একটা শহর একটা সময় খুব উন্নত ছিল, পরবর্তী সময় ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস হয়ে যাওয়ার জন্য লেখক কাঁদছে। দ্য রুইন। বাথ নগরীর উপর লেখা হয়েছে। কোন নগরীর উপর লেখা হয়েছে? বাথ নগরীর উপর লেখা হয়েছে। অ্যাংলো স্যাক্সন যুগে এমন একটা কবিতা বলো, অ্যাংলো স্যাক্সন যুগের এমন একটা কবিতা বলো, যেখানে ধর্মকে, রিলিজিয়ানকে, ক্রিশ্চিয়ানিটিকে প্রমোট করা হচ্ছে। অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পয়েমস গুলো বলো, তাহলেই তো হবে। বলো বলো বলো। অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েম, এক্সোডাস, ড্যানিয়েল, জেনেসিস বি, নাকি? খ্রিস্টান সাটান, ফল অফ অ্যাপোস্টেলস, তাই না? আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে, অ্যাংলো স্যাক্সন যুগে তিনজন, আচ্ছা দুজন কবির নাম বলো। অ্যাংলো স্যাক্সন যুগের দুজন কবির নাম বলো। কিডমন সিলিউল। কিডমন সিলিউল। আচ্ছা, তাহলে বেদেকে কি হিসাবে ধরবো? বেদের নাম তো পাই আমরা, ঐতিহাসিক। বেদের ডিটেলস থেকে বেদেরকে কবি হিসাবে ধরা হয়, কিন্তু বেদের লেখা থেকে আমরা সিনিউল, কিডমন নিয়ে এত কিছু তথ্য পেয়েছি। বুঝতে পারলে? তাহলে বেদে ঐতিহাসিকও বটে, কবিও বটে। বুঝতে পারলে কিনা? ছোট ছোট কবিতাও লিখেছেন বেদে। ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের একজন মহান রাজা ছিলেন, যিনি ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন ডেনিস ডাকাতদের সাথে, যাদের দলটার নাম ছিল দ্য আর্মি। আর্মির সাথে কিং অ্যালফ্রেড, তার মানে এটা প্রশ্ন হচ্ছে না, প্রশ্নটা তাহলে কি হবে? ডেনিস ডাকাতদের সাথে কিং অ্যালফ্রেড ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন, এবং ট্রিটি অফ ওয়েডমোরে ইংল্যান্ডে শান্তি এসেছিল, ফিরে এসেছিল। ট্রিটি অফ ওয়েডমোর কি? দুটো দলের মধ্যে, ইংল্যান্ডের মানুষজন এবং ডেনিস ডাকাতদের মধ্যে বিয়ে হবে বেশি করে, এবং এইভাবে তিনি প্রবলেমকে সলভ করেছিলেন, সমস্যার সমাধান করেছিলেন। কিন্তু সেইটা নয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, এই কিং অ্যালফ্রেড, যিনি একজন মহান রাজা ছিলেন, উনি 5টা ট্রান্সলেশন করেছিলেন। সেই 5টা ট্রান্সলেশন কি কি? প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অরিসিয়াস, সেলেস্টিয়াল হিস্ট্রি অফ বেদে, সলিলোকি অফ সেন্ট আগস্টাইন, কনসোলেশন অফ ফিলসফি বোয়েথিয়াস। ভেরি গুড। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এরপর বলবে অ্যাংলো স্যাক্সন যুগে, অ্যাংলো স্যাক্সন যুগে একটা কবিতা লেখা হয়েছে, নাম হচ্ছে ফিনিক্স। কবিতার নাম হচ্ছে ফিনিক্স। এই ফিনিক্স কবিতার সারমর্ম কি? এক কথায় বলতে হবে। কে বলতে পারবে? বলো। হ্যাঁ, ফিনিক্স একটা পাখির নাম ছিল, যে পাখিটা সারা পৃথিবী, এটা একটা মিথোলজিক্যাল বার্ড, সারা পৃথিবীতে একটাই থাকে এবং মৃত্যুর সময় সূর্যকে ছোঁয়ার চেষ্টা করে এবং তারপর ছায়ে পরিণত হয়। সেই ছাই থেকে আরেকটা নতুন পাখি রূপান্তরিত হয়। কিন্তু আসলে এটা পাখির গল্প নয়, এটা একটা রূপক কবিতা, এটা একটা অ্যালেগরিক্যাল পোয়েম। এখানে যে আমাদের আত্মাগুলো বারবার রূপ পরিবর্তন করে, সেইটার কথা বলা হয়েছে, এবং যীশু খ্রিস্টের কথাও বলা হয়েছে। এবং এই কবিতার মধ্যে একটা ডাইভার্সন আছে, অ্যাডাম ইভের গল্পও রয়ে গেছে। সো দিস ইজ ফিনিক্স। আচ্ছা, ড্রিম অফ দ্য রুট, অ্যাংলো স্যাক্সন যুগে একটা ধর্মের কবিতা, নাম হলো ড্রিম অফ দ্য রুট। এটা কি রয়েছে, কেউ বলতে পারবে? যীশু খ্রিস্ট নিয়ে বলা হয়েছে। অফকোর্স ক্রিশ্চিয়ানিটিকে প্রমোট করা হয়েছে।
এখানে যীশু খ্রিস্টের ক্রুসিফিকেশনের ঘটনা বলা হয়েছে ড্রিম অফ দ্য রুড। আর কি এখানে একজন কেউ স্বপ্ন দেখছে, এখানে একটা ক্রস কথা বলছে এবং সেই ক্রসটা সবকিছু ঘটনাগুলোকে বর্ণনা করছে। সেই ক্রসটা খুব জুয়েলারিতে পরিপূর্ণ। সে বলছে যে আমি একটা সময় গাচ্ছিলাম, পরে আমাকে ক্রস বানানো হচ্ছে সেখানে, এবং আমার গায়ে যীশু খ্রিস্ট ক্রুসিফাইড করা হয়েছে এবং সেই সমস্ত গল্পগুলো বলছে। ড্রিম অফ দ্য রুড। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, এরপরে বলো অ্যাংলো স্যাক্সন যুগে কিছু অ্যাংলো স্যাক্সন যুগে যে সমস্ত কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো ছাড়াও কিছু প্রোজ ওয়ার্ক হয়েছিল, মানে কিছু লেখালেখি হয়েছিল। তো প্রোজ ওয়ার্ক, তিনজন প্রোজ ওয়ার্কার বা তিনজন প্রোজ রাইটারের নাম বলো অ্যাংলো স্যাক্সন যুগে। অ্যালফ্রেড, উলস্টান আর কিং অ্যালফ্রেড। ভালো বলেছো। আচ্ছা, অ্যালফ্রিকের কিছু কাজ এবং উলস্টানের কিছু কাজ এবং কিং অ্যালফ্রেড তো বললি 5টা। অ্যালফ্রিকের কাজ কেউ বলতে পারবে? কেমন অ্যালফ্রিকের কাজ কেউ? এনিবডি? অ্যালফ্রিক দেখে বলো কি বলছিস? সার্মোলিপিয়েড অ্যাংলোস। হ্যাঁ, ভেরি গুড। এটা উলস্টানের কথা বললি তুই। সার্মোলিপিয়েড অ্যাংলোস হচ্ছে উলস্টানের লেখা। সার্মোলিপিয়েড অ্যাংলোস কার লেখা? উলস্টানের লেখা। উলস্টানেরটা বললি। অ্যালফ্রিকের ল্যাটিনের বেশ কিছু কাজ করেছিলেন। ওল্ড টেস্টামেন্টটা বলতে পারিস, বুঝতে পারলি? ওল্ড টেস্টামেন্টের বেশ কিছু লেখাজোখা রয়েছে, ভ্যারিয়েশন এনেছিলেন, ঠিক আছে? এই সমস্ত প্লিজ কর। অলরাইট, আচ্ছা ঠিক আছে। তাহলে উলস্টান এবং অ্যালফ্রিক এই সমস্ত লিখেছেন। বসো ম্যাডাম, সামনে চলে যাও। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে সব থেকে পুরনো কবিতা কোনটা যদি বলা হয়? দাঁড়াও, এটা একটু ভ্যারিয়েশন আছে, একটু বলতে দাও আমাকে। অ্যাংলো স্যাক্সন যুগের সব থেকে পুরনো কবিতা যা আজও এক্সিস্ট করে, যা আজও রয়েছে, বইটার নাম কি? সব থেকে পুরনো কবিতা যা আজও বইটা রয়েছে অ্যাংলো স্যাক্সন যুগে? বিউল। 3182 লাইন আছে। কিন্তু কোন কবিতাটা সব থেকে পুরনো কিন্তু আজ আর এক্সিস্ট করে না? উইডসিড। কবিতার নাম কি? উইডসিড। খেয়াল রাখবে, উইডসিড। অ্যাংলো স্যাক্সন যুগের কোন বীরত্বপূর্ণ কবিতা যেটাতে হেরে যাওয়াটাকেও সেলিব্রেট করা হয়েছে? ব্যাটেল অফ মেলডনে সাধারণত আমরা কবিতা যখনই পড়ি সেখানে যুদ্ধে জয়ের কথা পাই, কিন্তু ব্যাটেল অফ মেলডন হলো একমাত্র কবিতা যেখানে কি যুদ্ধে হেরে যাওয়াটাকেও সেলিব্রেট করা হয়েছে। তার কারণ হেরে গেছে বটে, কিন্তু খুব বীরত্বপূর্ণভাবে লড়াই করেছিল। একটা এমন সামনে শত্রু ছিল যাদের হারানো সম্ভবই নয়, কিন্তু কিছু মুষ্টিমেয় সৈনিক বীরত্বের সাথে লড়াই করেছিল এবং তাদের আটকে রেখে দিয়েছিল। সেই বীরত্বটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না, যেটা আমরা দ্য ব্যাটেল অফ মেলডনে পাচ্ছি। কোথায় পাচ্ছি? ব্যাটেল অফ মেলডনে পাচ্ছি। ভেরি গুড, হয়েছে। এটা অ্যাংলো স্যাক্সন। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের আরেকটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বটে। অ্যাংলো স্যাক্সন যুগে যদি আমরা পড়ি, এখানে আমরা বিউল্প পড়ে ওদের টিউটেনিক লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। মানে বিউল্পের জার্মানিক জীবনটা কেমন ছিল বিউল্প পড়ে আমরা জানতে পারি। বিউল্প পড়ে আমরা জানতে পারি যে জার্মানিক লাইফটা কেমন ছিল। অলরাইট, তো কি জানতে পারছো জার্মানিক লাইফ সম্বন্ধে? কেউ বলতে পারবে? বিউল্প পড়ে জার্মানিক লাইফ, কমন সেন্স ইউজ করো, ইউজ ইউর কমন সেন্স। বিউল্পে যা আছে নিশ্চয়ই ওইগুলো জানতে পারছি, তার মানে জার্মানিক লাইফ সম্বন্ধে। তাহলে জার্মানিক লাইফ সম্বন্ধে কি জানতে পারছি বিউল্প পড়ে? বলতে পারবে? রাজার প্রতি লয়াল ছিল, লয়ালিটিকে প্রমোট করা হতো, আর রিলিজিয়াস ছিল, ক্রিশ্চিয়ানিটি মানে স্প্রেড হচ্ছিল। আর কি? মার্ডার অফ দ্য কিং ওয়াজ সুপ্রিম সিন। মহারাজাকে হত্যা সব থেকে বড় পাপ ছিল। প্রতিশোধ নেওয়া কি ছিল? একটা স্যাক্রেড অ্যাক্ট হিসাবে কনসিডার করা হতো। আর কি ছিল? ওয়ারুনকে সবাই প্রমোট করতো। ওয়ারুন একটা ভালো জিনিস, মানে যুদ্ধ করতে গিয়ে হাত কেটে গেছে, ওটাকে সবাই সম্মান করতো। কি বলো? মেয়েদের সম্মান ছিল। আর কি? সার্ভিং ইন ওয়ার ওয়াজ চিপ অকুপেশন। যুদ্ধে মানে যুদ্ধটাই আসল ছিল। এদের লাইফস্টাইল যাই থাক, যুদ্ধটাই লড়বো এবং যুদ্ধে নিজে বীরত্ব প্রমাণ করবো, এটাই আসল ছিল। আর কি ছিল? টিউটনিক লাইফ সম্বন্ধে আর কি জানতে পারছি? দে হ্যাড লাভ ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড ওয়াইন। বুঝতে পারলে? এরা মদ খেত প্রচুর এবং অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতো। অ্যান্ড দেয়ার নোশনস ওয়েল ফুলড উইথ মনস্টার জায়েন্টস। তাদের মাথায় শুধুমাত্র মনস্টার জায়েন্টস এই সমস্ত জিনিসগুলোই ঘটতো। সব জায়গায় রাক্ষসের গল্পই পাবি, হ্যাঁ না? রাক্ষস, দৈত্য, এই সমস্ত।
করার সময় হারপের ইউজ করতে হবে। হ্যাঁ, এরা যখন গল্প ব্যবহার করতো তখন, যেমন আমরা ধর কীর্তন যখন হয় তখন কর্তাল ইউজ হয়, এরা হার্প নামক একটা ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করতো, হার্প ইনস্ট্রুমেন্ট। যে বিউলপের মিউজিক্যাল ইফেক্ট কিসের মাধ্যমে? কীর্তনে মিউজিক্যাল ইফেক্ট দেওয়া হয় কর্তালের মাধ্যমে, ঢাক ঢোল কর্তাল। হ্যাঁ, তো এদের মিউজিক্যাল ইফেক্ট কিসের মাধ্যমে দেওয়া হতো? হার্প নামক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। হার্প ছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা। প্রশ্ন হচ্ছে বিউলকে এপিক বলা যায় কিনা? বলা যায়। মানে এটা কিন্তু ডাইরেক্ট হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে উত্তর দিয়ে দিস না, বলা যায় এমনি বলে দিস না, বলা যায় না এমনিও বলা যাবে না, দুটোই বলতে হবে, দুটো লজিকগুলো নামিয়ে দিতে হবে। বিউলকে এপিক বলা যেতেও পারে, আবার নাও বলা যেতে পারে, কারণ বিভিন্ন সমালোচক বিভিন্ন মত পোষণ করেছেন। অনেকে বলেছেন হ্যাঁ এটা এপিক, অনেকে বলছেন না এটা এপিক নয়। ক্লিয়ার নয়? যারা বলছেন এপিক তাদের কিছু পয়েন্ট আছে, যারা বলছেন এপিক নয় তাদেরও কিছু পয়েন্ট আছে। এমনি করে পয়েন্টগুলো ডিসকাস করবে, যেটা বলা হয়েছে তোমাদের, ঠিক আছে? অ্যাংলো সেকশন নিয়ে আরও কয়েকটা আমি প্রশ্ন করি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে উলস্টানের কাজগুলো কি? উলস্টানের একটা প্রোজ ওয়ার্ক মনে রাখবে, সার্মোলিউপিয়াড অ্যাংলোস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যালফ্রিক, যিনি একজন প্রোজ রাইটার ছিলেন অ্যাংলো স্যাক্সন যুগের, অ্যালফ্রিকের কাজগুলো মনে রাখবে। গ্রামার, ঠিক আছে, বেস্ট নোন ফর হিজ গ্রামার, উনি গ্রামার লিখেছিলেন, ঠিক আছে। তাছাড়া ক্যাথলিক হোমিলিজ লিখেছিলেন। কি লিখেছিলেন? ক্যাথলিক হোমিলিজ। তাছাড়া লাইভ অফ সেন্টস লিখেছিলেন। কি লিখেছিলেন? লাইভস অফ সেন্টস। এগুলো মনে রাখতে হবে তোমাকে। তাহলে এই যে কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এগুলো কিন্তু অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরও অনেক প্রশ্ন আছে, কিন্তু বাই দ্য ওয়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসছি অ্যাংলো নরম্যান যুগ সম্বন্ধে।